হ্যালো গাইস, আমি আজকে আবার চলে আসলাম নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে রিয়াক্ট করব হচ্ছে আয়নাঘর। ঠিক আছে, আয়নাঘর এই সম্বন্ধে আমার অতটা কিন্তু আইডিয়া নেই। আমি প্রথম শুনলাম, হ্যাঁ আমি এটুকু শুনেছি যে ওখানে সবাইকে আটকে রাখা হতো এবং টর্চার করা হতো। ঠিক আছে, এর আগে যে সরকার ছিল শেখ হাসিনা সরকার, সেই সরকারের আমলে। ঠিক আছে, তো সেটা নিয়ে নতুন কিছু তথ্য আসছে। তো সেই ভিডিওই আজকে আমরা দেখতে চলেছি। ওকে, তো চলুন গাইস, বেশি সময় না নিয়ে আমরা ভিডিওটা দেখেন। বলে অন্যতম আলোচিত ছিল আয়নাঘরে আটকের ঘটনা। বিরোধী মতাদর্শ ও দলীয় ব্যক্তিদের গুম করে সেখানে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে আরো খবর জানবো আমার সহকর্মী আশিক মাহমুদের সাথে এ ব্যাপারে আলোচনা করতে চাই। আশিক, গুম কমিশনের রিপোর্ট এবং অন্যান্য তথ্যে আয়নাঘর সম্পর্কে কি কি জানা গেল? ইসরাত, গুম কমিশনের যে পূর্ণাঙ্গ রিপোর্ট আছে সেই রিপোর্টে আয়নাঘর সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য এসেছে। আয়নাঘর কেমন ছিল, আয়নাঘর কারা পরিচালনা করত, কোন মতাদর্শের মানুষকে আসলে আয়নাঘর রাখা হতো, এই বিস্তারিত তথ্য কিন্তু গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে। এবং এখানে কিন্তু একাধিক সংস্থার আয়নাঘর থাকার কথা বিভিন্ন সময় আমরা জেনেছি এবং প্রতিবেদনও কিন্তু সে বিষয়টি উঠে এসেছে। এই জায়গাটি কিন্তু বিশেষ করে বলা হয়েছে র্যাবের দ্বারা আয়নাঘর পরিচালিত হয়েছে বেশি এবং র্যাব কর্তৃক গুম করা হয়েছে বেশি, এই চিত্র কিন্তু। তো গাইস, ক্ষমা করবেন যে র্যাবটা কি সেটা প্লিজ যদি আপনারা জেনে থাকেন তো প্লিজ কমেন্ট করুন। ঠিক আছে, কারণ আমি জানি না র্যাবটা আসলে কি। ওকে, কিন্তু গুম কমিশনের যে রিপোর্ট সেই রিপোর্টে উঠে এসেছে এবং গুম কমিশন কিন্তু র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে এই অভিযোগের প্রেক্ষিতে। একটু জানাতে চাই, বিগত 15 বছরে অর্থাৎ আওয়ামী লীগের শাসন আমলে আয়নাঘরে আটক রাখা হয়েছে অসংখ্য মানুষকে এবং গত 5 আগস্টের পরে যখন শেখ হাসিনা সরকারের পতন হয় তখন এই আয়নাঘর থেকে বেশ কয়েকজন বের হয়ে এসেছে। তাদের সাথে কিন্তু আমরা সরাসরি কথা বলার সুযোগ হয়েছে। তাদের অভিজ্ঞতা আমরা যখন শুনেছি, যে অভিজ্ঞতাটা শুনেছি সেটি অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত বেদনাদায়ক যে তাদেরকে কাউকে 4 বছর, কাউকে 5 বছর ছোট্ট একটি 2 ফিট বাই 3 ফিট একটি ঘরের মধ্যে তাদেরকে রাখা হয়েছে। তাদেরকে পচাবাসী খাবার তাদেরকে খেতে দেওয়া হতো, চোখ বেঁধে তাদেরকে বাথরুমে নিয়ে যাওয়া হতো এবং তাদেরকে বাইরের কোনো আলো বাতাস তাদেরকে দেখতে দেওয়া হতো না। এই চিত্র, এই পরিস্থিতির মধ্যে কিন্তু একজন মানুষের, আপনি একটু ভাই এ তো মানে যা বলছে তো অমানবিক অত্যাচার। একটা মানুষকে মানে 2 বাই 3 ঘরের মধ্যে আপনি বুঝতে পারছেন যে মানুষের এরকম ভাবে উঁচু ভাবে থাকতে হবে, বাসি খাবার খাওয়ানো হচ্ছে। মানে একটা মানুষের উপর কতটা পরিমাণ অত্যাচার হচ্ছে আপনারা শুধু চিন্তা করুন। মানে হচ্ছে মানে হতো, এখন নয় না। ঠিক আছে, তখনকার টাইমে যখন ওই সরকার ছিল তখন কতটা অত্যাচার করতো তখন চিন্তা করুন। চিন্তা করবেন যে 2-3 ঘন্টা এই পরিস্থিতির মধ্যে যদি একজনকে রাখা হয় সেটি আসলে কতটা বেদনাদায়ক। আর তাদেরকে সেই জায়গায় 2 বছর, 3 বছর, 4 বছর তাদেরকে রাখা হয়েছে এবং তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে আয়নাঘরে রেখে। যে কোনো ধরনের ভিন্ন মত যদি কেউ পোষণ করেছে তাকেই আসলে সাদা পোশাকে গুম করা হয়েছে। তাদেরকে গুম করে একটি ঘরে এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। যারা আয়নাঘরে ছিল তারা তাদের অভিজ্ঞতায় বলেছে যে প্রথমে একটি জায়গায় নিয়ে রাখা হতো চোখ বেঁধে, তারপর সেখান থেকে 2 মাস 3 মাস পরে আরেকটি স্থানে নিয়ে যে রাখা হতো, সেখান থেকে আরেকটি স্থানে নিয়ে যে রাখা হতো, সেখান থেকে আরেকটি স্থানে নিয়ে রাখা হতো। এইভাবে করে তাদেরকে এক জায়গায় 2-3 মাস করে রাখা হতো। এটি আসলে তাদের আলো বাতাস, যে তারা দুনিয়ার যে আলো বাতাস দেখবে এটা কোনো কিছু দেখারই সুযোগ ছিল না। ভিতরে খুব একটা শব্দও তারা পেত না। এবং প্রত্যেকের বর্ণনায় একটি জিনিস তখন উঠে এসেছিল যে তারা বলছেন যে তারা বিমান উঠানামার শব্দ শুনতে পেত, ট্রেন যাচ্ছে এই শব্দগুলো শুনতে পেত। এই চিত্র কিন্তু প্রত্যেকের বর্ণনাতে এই একই চিত্র উঠে এসেছে। এবং এর বাইরেও ঢাকার বাইরে তাদেরকে বিভিন্ন সময় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলে দেওয়া হয়েছে, চোখ বেঁধে ফেলে দেওয়া হয়েছে, এমন চিত্র কিন্তু আমরা দেখেছি। গুম কমিশনের রিপোর্টে কিন্তু এই যারা ভুক্তভোগী যারা তাদের সাথে কিন্তু গুম কমিশন কিন্তু তাদের সাথে কথা বলেছে এবং তাদের সাথে গুম কমিশন কথা বলেই কিন্তু একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দাঁড় করেছে এবং একাধিক সংস্থা কিন্তু এই গুমের সাথে যে জড়িত সেটি কিন্তু গুম কমিশনের রিপোর্টে কিন্তু উঠে এসেছে। আশিক, আপনি যেমনটা জানাচ্ছিলেন যারা ভুক্তভোগী তাদের সাথে আপনার কথা হয়েছে, আমাদের সহকর্মী যারা তাদেরও কথা হয়েছে, তাদের অভিজ্ঞতা আমরা শুনেছি। কারা কারা এই নেক্কারজনক ঘটনার সাথে যুক্ত ছিলেন, কোন বাহিনী বা প্রতিষ্ঠান, এ ব্যাপারে কিছু জানা গেল কিনা? আচ্ছা,
বিশেষ করে যে বাহিনীর কথা গুম কমিশনের রিপোর্টে উঠে এসেছে, র্যাবের কথা, যে এই র্যাব আসলে এই ভিন্নমত দমনে সরকারের একটি, অর্থাৎ শেখ হাসিনা সরকারের একটি নির্দেশনায়, শেখ হাসিনা সরকারের নির্দেশনায় এই যারা এই ভিন্ন মতের ছিল, অর্থাৎ যারা আওয়ামী রাজনীতির বিরোধী ছিল, তাদেরকে আসলে দমনের জন্য একটি টিম করা হয় র্যাব সহ, এবং বিশেষ যে বাহিনী আছে অর্থাৎ ডিজিএফআই এর বিরুদ্ধেও কিন্তু এই অভিযোগ এসেছে। সেখানেও আয়নাঘর ছিল, সেখানেও দীর্ঘদিন মানুষকে আটক থাকতে হয়েছে। এর বাইরেও সিটিটিসিতে আয়নাঘর ছিল এবং সিটিটিসির একটি সংস্থা, তারা কিন্তু বিভিন্ন সময় জঙ্গিবাদের তকমা দিয়ে অনেককেই নিয়ে সেই আয়নাঘরে আটক রেখেছে 3 মাস 4 মাস পর। এবং তার তো গাইস, আপনাদের কাছে জিজ্ঞেস করতে বলতে চাইবো যে আপনাদের কি মতামত, ঠিক আছে, যে এই যে জিনিসটাই যে অমানবিকভাবে যে অত্যাচার করা হতো, ঠিক আছে, এইভাবে যে মানুষকে গুম করে দিয়ে তাদেরকে 3-4 মাস, যারা বিরোধিতা করতো তাদেরকে 3-4 মাস গুম করে দিয়ে এইভাবে অত্যাচার করতো, ঠিক আছে, এটা কি ধরনের ব্যাপার হতো, আপনারা শুধু চিন্তা করে দেখুন, ঠিক আছে। আপনাদের কি মতামত আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে, এবং ওই সরকারকে হটিয়ে আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। তারপরে অনেকেই তাদের সাথে বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে, এমন ঘটনাও কিন্তু দেখেছি। এবং এই গুম কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে কিন্তু এই সংস্থাগুলোর কথাও কিন্তু বলা হয়েছে যে সিটিটিসি, র্যাব, ডিবি এবং সাদা পোশাক এবং ডিজিএফআই এবং সব মিলে এই বিভিন্ন ধরনের যে বেশ কয়েকটি যে সংস্থা রয়েছে, তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলোই বেশি এসেছে। তারাই মূলত একটি নির্দিষ্ট কিছু ব্যক্তি, অর্থাৎ নির্দিষ্ট কিছু ব্যক্তি তাদের একটি প্রত্যক্ষ মদদে এবং তারা একটি টিম করে এই কাজগুলো করেছে। এবং এর মধ্যে কিন্তু এখনো অনেকেরই হদিস মেলেনি। এখনো প্রায় আমাদের কাছে যে তথ্য আছে, প্রায় 150 থেকে 200 মানুষ এখনো কিন্তু নিখোঁজ আছে। তাদের ভাগ্যে কি ঘটেছে সেটি কিন্তু পরিবারের সদস্যরা এখনো জানে না। আশিক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আদেও বেঁচে আছে কিনা বলা যাচ্ছে না। তো গাইস, আমার এই ঘটনাটা শুনে খুব মন থেকে কি বলবো, এমন আমি যদি বাংলাদেশে থাকতাম না, আমি চাইতাম যে ওই সরকার আর কোনোদিন যাতে না আসে। যে সত্যিকারের কথা, যেটা আমি যদি বাংলাদেশে হতাম তাহলে আমি ওটাই চাইতাম। কেননা এইভাবে কিছু মানুষের উপর অত্যাচার করে তাদেরকে এইভাবে গুম করে নিয়ে গিয়ে ওখানে গিয়ে রেখে দিয়ে তাদের উপরে যে অমানবিক অত্যাচার, এর থেকে তো ভাই মরণ ভালো আমার মনে হয়। এর থেকে আমার মনে হয় যে মরণ ভালো। এইভাবে অত্যাচার সহ্য করার থেকে আমার মনে হয় মরণ ভালো, ঠিক আছে। আর এইভাবে এটা কি, একটা মানুষ হয়ে একটা মানুষের উপর কিভাবে এরা এত অত্যাচার করতে পারে, আর আমি ভাবতেই পারি না, ভাবনার বাইরে। জানি না কি করে ওই সরকার এমন করতো, কিন্তু আমার এখন মনে হচ্ছে, আমি যখন দেখছিলাম যে শেখ হাসিনাকে উচ্ছেদ করা হয়েছে, অনেক কিছু হচ্ছে, ঠিক আছে, আমি বলেছিলাম যে সবাইকে শান্ত থাকতে, কিন্তু এইগুলো দেখার পর মনে হয় যে না, আপনারা ঠিকই করেছেন, আপনাদের এটাই করা উচিত ছিল বলে আমার মনে হয়, ঠিক আছে, আপনারা ঠিকই করেছেন। কেননা এইরকমভাবে মানুষের উপরে অত্যাচার তো সহ্য করতে পারে না মানুষ। কিছুদিন একটা মানুষের একটা সীমা থাকে, সহ্য করার একটা সীমা থাকে। সেই সীমা যখন অতিক্রম করে যায়, তখন আর মানুষ নিজেকে সামলাতে পারে না, তখন সবকিছু বাধা পেরিয়ে ভেঙে চুরে একসা করে দেয়। তো সেটাই এমন হচ্ছে। তো এটা বলবো বন্ধুরা, যে নতুন সরকার এসেছে, নতুন সরকার আগামী দিনে অনেক ভালো কাজ করবে বলে আমার মনে হয়, ঠিক আছে। তো আপনারা ভরসা রাখুন, আপনারা শান্ত থাকুন এবং নতুন করে দেশটাকে গড়ার চেষ্টা করুন, এটাই বলবো। ওকে, আর বলবো যে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে যাবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য। ওকে, তো আজকে আমার একটু এনার্জি ডাউন আছে, তো এই জন্য ক্ষমা করবেন, কারণ আজকে একটু আমার শারীরিক পরিস্থিতি ঠিক নেই, সেই জন্য একটু এনার্জিতে একটু কমতি হতে পারে, তো সেই জন্য ক্ষমা করে দেবেন। তো আজকের মতো ভিডিও এই অবধি, পরের দিন আমি আবার চলে আসবো কোনো রিয়াকশন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টিল দেন, বাই বাই। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই বজায় রাখবেন, নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওকে, চলুন, জয় হিন্দ, জয় ভারত।